বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অম্লত্ব এবং ক্ষারকত্ব, একটা যৌগের অম্লত্ব এবং ক্ষারকত্ব কী হবে সেটা আজকে নিয়ে আলোচনা করব। আর এই অম্লত্ব এবং ক্ষারকত্ব নিয়ে অনেকের সমস্যা রয়েছে, সেজন্য আজকের এই ভিডিওটি যদি ফার্স্ট ও লাস্ট দেখো তাহলে অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্ণয় করা তোমার জন্য সহজ হবে। অম্লত্ব আসলে কি? একটা যৌগ যদি ক্ষার হয় তারই অম্লত্ব নির্ণয় করতে হয়, আর ক্ষারকত্ব নির্ণয় করতে হবে একটা যৌগ যদি অ্যাসিড হয় তাহলে সে যৌগেরই আমরা সাধারণত ক্ষারকত্ব নির্ণয় করি। তাহলে ক্ষারের নির্ণয় করতে হবে হলো অম্লত্ব, আর হচ্ছে অ্যাসিড যৌগটি হলো তার নির্ণয় করতে হবে হলো ক্ষারকত্ব। এই হলো আমাদের আজকের আলোচনাটা। চলো আমরা আজকের আলোচনাটা শুরু করি যে কিভাবে একটা ক্ষারের অম্লত্ব নির্ণয় করতে হয়। বিভিন্ন যৌগ যখন আমরা দেখব তখন সেই যৌগগুলোর কথা যদি বলা হয়ে থাকে যে অম্লত্ব নির্ণয় করো, যেমন আমরা এখান থেকে ফেরিক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, দেখো এই যৌগগুলো সবগুলোই হচ্ছে আমাদের ক্ষার। এবং এই ক্ষার যৌগগুলোর কিভাবে আমরা অম্লত্ব নির্ণয় করব? তাহলে অম্লত্ব মানে হলো যে অম্লের সঙ্গে বিক্রিয়া করতে হবে, মানে যে কোনো একযোজী যৌগের সাথে আমরা বিক্রিয়া করব। একটা যৌগের অম্লত্ব নির্ণয় করার জন্য খুবই সহজ পন্থা হলো যে যে যৌগটাই দেয়া থাকুক সেই যৌগটাকে আমরা কোনো একযোজী অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার চেষ্টা করব। তাহলে একযোজী অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করার পর যত মোল অ্যাসিড দ্বারা সে প্রশমিত হবে সেই প্রশমিত অ্যাসিডের সংখ্যাই হবে তার অম্লত্ব। আমি কি বললাম? আবার বলছি যে একটা যৌগের যখন আমরা অম্লত্ব নির্ণয় করব সেই অম্লত্ব নির্ণয় করার সময় আমাকে যে কোনো একটা একযোজী যৌগের কথা চিন্তা করতে হবে। একযোজী অ্যাসিড তার যার এক যোজনী রয়েছে, মানে একটা প্রোটনীয় হাইড্রোজেন রয়েছে, এই ধরনের কোনো অ্যাসিডের সঙ্গে যদি আমরা একটা যৌগকে বিক্রিয়া ঘটাই এবং সে বিক্রিয়া করার পর যত মোল অ্যাসিড দ্বারা সে প্রশমিত হবে সেই প্রশমিত অ্যাসিডের মোল সংখ্যাই হবে তার অম্লত্ব। তাহলে দেখো আমরা এখানে যে যৌগগুলো দিয়েছি প্রত্যেকটা যৌগই হলো ক্ষার, এবং সেই ক্ষার যৌগগুলোর ক্ষেত্রে যদি আমরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করি, অর্থাৎ একযোজী অ্যাসিড হিসাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন সায়ানাইড, এই ধরনের নাইট্রিক অ্যাসিড, এই ধরনের যৌগগুলোর সাথে তুমি যদি বিক্রিয়া করো এবং বিক্রিয়া করার পর যত মোল অ্যাসিড দ্বারা সে প্রশমিত হবে সেই প্রশমিত অ্যাসিডের মোল সংখ্যাই হবে তার অম্লত্ব। দেখো আমরা তাহলে যদি আমরা এই ফেরিক অক্সাইডের অম্লত্ব নির্ণয় করি, ফেরিক অক্সাইডের অম্লত্ব নির্ণয়, তাহলে আমাদের এই যৌগটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করব। এখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারে, হাইড্রোজেন ব্রোমাইড নিতে পারে, হাইড্রোজেন সায়ানাইড নিতে পারে, নাইট্রিক অ্যাসিড নিতে পারে, এরকম একযোজী যৌগের সঙ্গে আমরা বিক্রিয়া করব। বিক্রিয়া করার পর যত মোল অ্যাসিড দ্বারা প্রশমিত হবে, তাহলে আমরা এটার সাথে এটা বিক্রিয়া করাবো, এটার সাথে এটা, তাহলে এখানে আয়রনের যোজনী হলো 3, তাহলে ফেরিক ক্লোরাইড আর হাইড্রোজেন এবং OH এর সাথে সংযুক্ত হয়ে মিলে হবে পানি। তাহলে এই বিক্রিয়াটাকে অবশ্যই সমতা বিধান করতে হবে। অনেক বিক্রিয়ার সমতা বিধানের প্রয়োজন হয় না, কিন্তু আমরা যখনই একটা যৌগের অম্লত্ব নির্ণয় করব অবশ্যই বিক্রিয়াটার সমতা বিধান করে নেব, এবং সমতা বিধান করার পর যত মোল অ্যাসিড দ্বারা সে প্রশমিত হবে সেই প্রশমিত অ্যাসিডের সংখ্যাই হবে তার অম্লত্ব। দেখো এখানে আয়রন দেওয়া আছে 2টা, এখানে একটা দেওয়া আছে, আমরা 2 দিলাম, 3 দুগুণে 6, আমরা এখানে 6 দিলাম, হাইড্রোজেন হলো 6টা, এখানে হাইড্রোজেন দেওয়া রয়েছে 2টি, তাহলে 3 দিলেই আমাদের সমতাকৃত হয়ে গেল। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ফেরিক অক্সাইডকে 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত করা হয়েছে, সেই জন্যই ফেরিক অক্সাইডের অম্লত্ব হলো 6। তাহলে তুমি এখান থেকে লিখে দিতে পারো যে যেহেতু ফেরিক অক্সাইড 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে, সেহেতু ফেরিক অক্সাইডের অম্লত্ব 6। তাহলে দেখো খুবই সহজে আমরা নির্ণয় করে দিলাম, এবং একটা ক্ষুদ্র একটা টিপস আমরা জানলাম যে যখন একটা যৌগকে যখন আমরা এর অম্লত্ব নির্ণয় করব যত মোল অ্যাসিড দ্বারা প্রশমিত হবে সেই প্রশমিত অ্যাসিডের সংখ্যাই হবে তার অম্লত্ব। এখানে মনে রাখা জরুরি যে একযোজী অ্যাসিড আমরা ব্যবহার করব, আগেই বলেছি, অর্থাৎ যেগুলোর প্রোটনীয় হাইড্রোজেন আমরা একটা ব্যবহার করব, এরকম একযোজী মানে একটা ক্ষারকত্ব তার 1 এই ধরনের অ্যাসিডকে আমরা ব্যবহার করব, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন
ব্রোমাইড, হাইড্রোজেন সায়ানাইড, নাইট্রিক অ্যাসিড, এই ধরনের প্রত্যেকটা অ্যাসিডীয় এই যৌগগুলোর মধ্যে একটা করে হাইড্রোজেন রয়েছে। এরকম আমরা হাইড্রোজেনের সংখ্যা এক রয়েছে এমন অ্যাসিডের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি এবং সেই বিক্রিয়া করার পর যত মোল অ্যাসিড দ্বারা প্রশমিত হবে সেই প্রশমিত অ্যাসিডের সংখ্যাই হবে তার অম্লত্ব। তাহলে আমরা এই যৌগটার যেমন নির্ণয় করে নিয়েছি, এরকম প্রত্যেকটা যৌগকে আমরা এখান থেকে অ্যাসিড দ্বারা আমরা বিক্রিয়া ঘটাতে পারি। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যৌগটা যদি আমরা বের করি তাহলে হবে পানি। অ্যালুমিনিয়াম আমাদের রয়েছে 2টা, এখানে 2 দিলাম, ক্লোরিন হলো 6টা, এখানে 6, হাইড্রোজেন 6টা, এখানে আমরা দিলাম 3। তাহলে এই ক্ষেত্রেও দেখা যায় অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে, সেজন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হলো 6। এখন যদি আমরা ফেরিক হাইড্রোক্সাইড, প্রত্যেকটা যৌগ আমরা দেখাচ্ছি এবং পরীক্ষায় এই যৌগগুলো পরীক্ষায় আসে, সেজন্য আমরা এখান থেকে দেখাচ্ছি। তাহলে এখানে আয়রন, এখানে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড, আর হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড মিলে হবে পানি। এখানে ক্লোরিন আছে 3টা, আমরা 3 দিলাম, এবং হাইড্রোজেন 3টা 6টা, সেজন্য আমরা 3 দিলাম। তাহলে দেখা যায় যে এখানে 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে, সেজন্য ফেরিক হাইড্রোক্সাইডের অম্লত্ব হলো 3। এখান থেকে আমরা যে দেখব যে কত মোল অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে। অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে, তাই তার অম্লত্ব হলো 6, এবং ফেরিক হাইড্রোক্সাইড 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে, সেজন্য তার অম্লত্ব হলো 3। এখন ফেরাস হাইড্রোক্সাইডকেও যদি আমরা করি, একটু খেয়াল করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আমরা প্রশমিত করব, তাহলে ফেরাস ক্লোরাইড আর হলো পানি। এখানে দেখা যাচ্ছে আয়রন একটাই রয়েছে, ক্লোরিন 2টা, এখানে 2 দিবা, হাইড্রোজেন 2 দুগুণে 4, এখানে আমরা 2 দিয়ে দিব। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে ফেরিক হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে, সেজন্য ফেরিক হাইড্রোক্সাইডের অম্লত্ব হলো 2। এখানে আমাদের লাস্ট একটা যৌগ রয়েছে, সেটা হলো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে ক্যালসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন অক্সাইড মিলে হলো পানি। তাহলে এখানে ক্লোরিন 2টা রয়েছে, এখানে 2 দিলাম, হাইড্রোজেন 2টা, এখানেও 2টা রয়েছে। তাহলে দেখা যায় যে ক্যালসিয়াম অক্সাইডও 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়েছে, সেজন্য তার অম্লত্ব হলো 2। একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি। এছাড়াও আমরা বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিতে পারি, হাইড্রোজেন ব্রোমাইডও নিতে পারি, হাইড্রোজেন ব্রোমাইডও নিতে পারি। এই ধরনের আমরা একটা প্রোটনীয় হাইড্রোজেন রয়েছে এমন একটা অ্যাসিডের সঙ্গে যদি আমরা কোনো একটা যৌগকে বিক্রিয়া করাই এবং বিক্রিয়া করার পর যত মোল অ্যাসিড দ্বারা প্রশমিত হবে, সেই প্রশমিত অ্যাসিডের সংখ্যায় হবে তার অম্লত্ব। আশা করি তোমাদের এই ধরনের অম্লত্ব নির্ণয় করার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এখন আমরা দেখাবো বিভিন্ন যৌগের ক্ষারকত্ব কীভাবে নির্ণয় করা হয়, এবং এই ক্ষারকত্বের ভিতর বিভিন্ন যৌগের ব্যতিক্রমী রয়েছে, সেই যৌগগুলোও আমরা দেখাইতে চেষ্টা করব। এখন দেখো আমরা ক্ষারকত্ব কীভাবে নির্ণয় করা হয়। ক্ষারকত্ব নির্ণয়। ক্ষারকত্ব আমরা এখান থেকে যদি নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই মনে রাখা জরুরি যে আসলে অ্যাসিডের ক্ষারকত্ব নির্ণয় করতে হয়। তাহলে যে যৌগটা দেয়া থাকবে সেই যৌগটা হলো অ্যাসিড, এবং সেই অ্যাসিডকেই আমরা ক্ষার দ্বারা প্রশমিত করব, এবং ক্ষার দ্বারা প্রশমিত করার পর যত মোল ক্ষার দ্বারা প্রশমিত হবে সেই ক্ষারের মোল সংখ্যাই হবে তার ক্ষারকত্ব। তাহলে আমরা এখান থেকে দেখো বিভিন্ন রকমের যৌগ লিখলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড লিখলাম, হাইড্রোজেন আয়োডাইড লিখলাম, নাইট্রিক অ্যাসিড লিখলাম, হ্যাঁ এই ধরনের লিখলাম, হাইপোফসফরিক অ্যাসিড এরকম আমরা লিখতে পারি, নাইট্রাস অ্যাসিড লিখতে পারি। এই ধরনের দেখো যৌগ লিখলাম। আবার এই পাশে লিখলাম সালফিউরিক অ্যাসিড লিখলাম, কার্বনিক অ্যাসিড লিখলাম, এখানে আমরা লিখলাম H3PO3 H3 PO4 H3PO2। দেখো এখানে আমরা যৌগগুলো পরপর লিখছি এই জন্যই, কারণ সব যৌগগুলি হচ্ছে এখানেও একটা করে হাইড্রোজেন রয়েছে, এখানে 2টা করে হাইড্রোজেন রয়েছে, এখানে 3টা করে হাইড্রোজেন রয়েছে। এই 3টা করে হাইড্রোজেনের মধ্যে দেখো আমরা নির্ণয় করা ছাড়াও এমনিতেও বিক্রিয়া ঘটানো ছাড়াও আমরা এর ক্ষারকত্বটা নির্ণয় করতে পারি। তাহলে ক্ষারকত্ব নির্ণয় করার সময় দেখা যাচ্ছে এই যৌগটার ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রমী দেখা যাবে, ব্যতিক্রমী, আর অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রে ঠিক রয়েছে। খেয়াল করো, একটা করে প্রোটন রয়েছে, একটা করে হাইড্রোজেন রয়েছে, সেজন্য প্রত্যেকটা যৌগের মধ্যে খেয়াল করলে আমরা দেখতে পাবো একটা করে হাইড্রোজেন রয়েছে, সেজন্য তার ক্ষারকত্ব হবে 1। আর এখানে 2টা করে হাইড্রোজেন রয়েছে, তার ক্ষারকত্ব হলো 2। আর এখানে হলো এই 2টা যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টা করে হাইড্রোজেন রয়েছে, তাই তার ক্ষারকত্ব হলো 3। আর এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখাবো যে এই যৌগটার ক্ষেত্রে আমরা গঠন করলেই বুঝতে পারবো যে আসলে কতগুলো
সে ক্ষারকত্ব অর্জন করে, অর্থাৎ এখানে কয়টা হাইড্রোক্সাইড মূলক রয়েছে, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই যৌগটা কীভাবে ব্যতিক্রমী হলো। এখানেও যদিও আমরা বলছি যে প্রোটনীয় হাইড্রোজেন থেকেও বোঝা যায় যে আসলে ক্ষারকত্ব কত, কিন্তু এই যৌগটার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী হয়, এই যৌগটা আমরা দেখাচ্ছি। শুধুমাত্র খেয়াল করো যে প্রোটনীয় হাইড্রোজেন এটা ছাড়া অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রে সাধারণত বিক্রিয়া করা ছাড়াই আমরা বুঝতে পারি যে একটা যৌগের অর্থাৎ অ্যাসিডীয় যৌগের ক্ষেত্রে যতগুলি প্রোটনীয় হাইড্রোজেন থাকে সেই প্রোটনীয় হাইড্রোজেনের সংখ্যা দ্বারা সাধারণত তার ক্ষারকত্ব নির্ণয় করা যায়। এছাড়াও তুমি ক্ষার দ্বারা অর্থাৎ একযোজী কোনো ক্ষার দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেও তুমি সাধারণত এই ক্ষারকত্ব নির্ণয় করতে পারবে। এছাড়াও আমরা বললাম যে বিক্রিয়া করা ছাড়াও যেমন করা যায়, বিক্রিয়া দিয়েও করা যায়, এটা প্রমাণ করেও তুমি বিক্রিয়া দ্বারাও করতে পারবা, শুধুমাত্র এই যৌগটা ছাড়া। এখন দেখো এখানে একটা করে হাইড্রোজেন রয়েছে বলে আমরা বলবো যে এদের ক্ষারকত্ব হলো 1, তাহলে এর ক্ষারকত্ব হলো 1। আর এখানে দুইটা করে হাইড্রোজেন রয়েছে তাই ক্ষারকত্ব হলো 2। এখানে এই দুইটা যৌগের হচ্ছে ক্ষারকত্ব হলো 3। আর এক্ষেত্রে ক্ষারকত্ব আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা আমরা ক্ষেত্রে ব্যতিক্রমী বলছি। তাহলে আরেকটু বলে নেই, সেটা হচ্ছে যে যখন আমরা একটা ক্ষারকত্ব নির্ণয় করব তুমি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও করতে পারো, অথবা যতগুলি প্রোটনীয় হাইড্রোজেন রয়েছে সেই প্রোটনীয় হাইড্রোজেনের সংখ্যা দ্বারাও সাধারণত তার ক্ষারকত্ব নির্ণয় করা যেতে পারে। এই যৌগটা ছাড়া ব্যতিক্রম। তাহলে এই যৌগটাকে যদি আমরা একটু গঠন করি তাহলে দেখো এখানে আমাদের কি দাঁড়ায়। এই যৌগটা যারা আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দেখো আমরা এখান থেকে যে কতগুলি প্রোটনীয় হাইড্রোজেন পাচ্ছে। এখানে আমাদের যৌগ ছিল হাইড্রোজেন ছিল 3টা, 1 2 3 বসালাম, আর এখানে হচ্ছে অক্সিজেন 2টা, এখানে একটা, এখানে একটা, তো দেখা যাচ্ছে একটা এখানে আমাদের হাইড্রোক্সাইড রয়েছে, তাই এর ক্ষারকত্ব হচ্ছে 1। যদিও প্রোটনীয় হাইড্রোজেন 3টা রয়েছে তবু এটার মধ্যে ব্যতিক্রমী প্রকাশ করে। এখানে হাইড্রোক্সাইডের সংখ্যা হলো 1টা, সেজন্য আমরা এটা ক্ষারকত্ব হলো 1। দেখো এই যৌগগুলোর যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কয়টা করে হাইড্রোক্সাইড রয়েছে, তাহলে এই যৌগগুলোর ক্ষেত্রেও তুমি খেয়াল করতে পারবা। দেখো 3টা হাইড্রোক্সাইড মূলক রয়েছে তাই তার ক্ষারকত্ব হচ্ছে 3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সাইড রয়েছে আমাদের কয়টা, 2টা রয়েছে। এখান থেকে দেখো 1 2, এখানে আমাদের কি রয়েছে, তাহলে দেখো এখানে হাইড্রোক্সাইড রয়েছে 2টা, আর এখানে অক্সিজেন রয়েছে 3টা, 1 2 3। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম হাইড্রোক্সাইড এখানে আমাদের 3টা প্রকাশ করে এই যৌগটার ক্ষেত্রে। দেখো এখানে 3টা করে হাইড্রোক্সাইড রয়েছে, সেজন্য তার ক্ষারকত্ব হচ্ছে 3। এর ক্ষারকত্ব 3, এর ক্ষারকত্ব হচ্ছে 3, আর এর ক্ষারকত্ব হচ্ছে 1। তাহলে এখানে একটা হাইড্রোক্সাইড মূলক রয়েছে, সেজন্য তার ক্ষারকত্ব হচ্ছে 1। এখানে 3টা হাইড্রোক্সাইড মূলক রয়েছে অর্থাৎ ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম তার ক্ষারকত্ব হলো 3। আর এই যৌগটার ক্ষেত্রে হাইড্রোক্সাইড রয়েছে 3টা, সেজন্য তার ক্ষারকত্ব 3। আর এখানে হাইড্রোক্সাইড মূলক রয়েছে একটা, সেজন্য তার ক্ষারকত্ব হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো খুব সহজে আমরা একটা টেকনিকের মাধ্যমে বুঝতে পারলাম যে একটা যৌগের ক্ষারকত্ব কীভাবে নির্ণয় করা যায়। তাহলে ক্ষারকত্ব নির্ণয় করার জন্য সাধারণত এই যৌগটা ছাড়া অন্যান্য যৌগের ক্ষেত্রে তুমি বিক্রিয়া করে করতে পারবো, যে কোনো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতে পারবো। যেমন আমরা একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও দেখাইতে পারি যে একটা যৌগ যদি আমরা দেখাই যে যৌগটার ক্ষারকত্ব নির্ণয় করা যায়। যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা যদি কোনো অ্যাসিড যেমন সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিলাম, সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড এবং H2O মিলে হলো পানি, তাহলে বিক্রিয়াটার সমতা করায় রয়েছে। তাহলে এখন দেখো এখানে কয় মোল ক্ষার দ্বারা প্রশমিত হয়েছে, যে এইটার আমি যদি ক্ষারকত্ব নির্ণয় করতে চাই তাহলে 1 মোল ক্ষার দ্বারা প্রশমিত হয়েছে, তাই ক্ষারকত্ব হলো 1। এছাড়াও আমরা বলেছিলাম যতগুলি প্রোটনীয় হাইড্রোজেন থাকবে সেই প্রোটনীয় হাইড্রোজেন থেকেও সাধারণত আমরা ক্ষারকত্ব নির্ণয় করতে পারবো। তাহলে শুধুমাত্র ব্যতিক্রম রয়েছে শুধু হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে, সাধারণত এই যৌগটার ক্ষেত্রে ব্যতিক্রমী দেখা যায়, এবং এই ক্ষেত্রে যৌগটার যদি গঠন করি তাহলে হাইড্রোক্সাইড দেখা যায় একটা। অর্থাৎ যৌগটার গঠনের উপর অনেক সময় নির্ভর করে থাকে যে যৌগটার আসলে ক্ষারকত্ব কত হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা ভালো এবং সুস্থ থাকো, সে আশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্ত। আল্লাহ হাফেজ।